আসসালামু আলাইকুম দর্শক। চাষিদ ইলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে আসছি। আর সর্বোপরি আজকে হচ্ছে ঈদের দিন। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় ঈদ হচ্ছে এবং সৌদি আরবে ঈদের দিন আজকে। আর আমাদের বাংলাদেশের মূল ঈদের হচ্ছে আগামীকাল। এবং আগে এবং পরে সকল মুসলিম ভাইদের জন্য ঈদ মোবারক এবং স্বাগতম। তো দর্শক, আজকে দেখাবো আমাদের বাড়ির যে কলা গাছটা, এই কলা গাছে কিভাবে ফলন বেশি বেশি ফলন উৎপাদন করবেন এবং ভালো ফলন উৎপাদন করবেন। আমরা সবাই আহ, ভালো জিনিস কেনার চেষ্টা করি, 2 টাকা বেশিও চেষ্টা করি, যাতে ভালো জিনিস আহ, চোখে ধরলে বা ভালো লাগলে অবশ্যই আমরা কেনার চেষ্টা করি। আর যদি জিনিসটা দেখতে খারাপ লাগে তাহলে কিন্তু আমরা কেনার চেষ্টা করি না। তো সেইরূপ আমি আমার কলা গাছে কিভাবে কলাটা আপনারা সুন্দর এবং পাকাপোক্ত এবং মোটা তত্ত্বাবধান করতে পারেন বা চান, ফ্রেশ মুক্ত কলা পেতে গেলে অবশ্যই আমি যে নিয়মটা ব্যবহার করছি অবশ্যই আপনারা সেই নিয়মে এবং সেই কাজগুলো করবেন, ইনশাআল্লাহ আহ, কলাটা সঠিক এবং ভালো কলা আহ, পাইতে পারবেন। তো অবশ্যই দর্শক চেষ্টা করবেন। আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি নিজেই তৈরি করি এবং নিজের পরিকল্পনা বা সবকিছু চিন্তা ভাবনা নিজেই দেওয়ার চেষ্টা করি। আপনাদের ভালোবাসা এবং শিক্ষামূলক জিনিসগুলা প্রচার করার চেষ্টা করি। আমি কি করলাম সেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আমি এই কলা গাছটায় কলার মোচা চলে এসেছে, কিন্তু দেখেন এই যে কলার মোচা অনেক দেখেন ওই ভিতরে দাগ দাগ হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে। এই কালো কালো দাগ আর কলায় হবে না। না হওয়ার কারণ আছে একটাই, যখন কালো কালো দাগ হয় এটা কি কারণে হয়? এটা কি রোগবালাই? মোটেও না, এটা রোগবালাই না। এটা এক জাতীয় পাখি অথবা পোকার আক্রমণ বা পায়ের একটা নখের দাগ। অনেকে ভাবেন যে শরীরে কলার শরীরটা কলার ছোলাটা, এই ছোলাটা অনেক দাগ থাকে, কালো কালো দাগ দেখেন, অনেক কলা দেখেন দাগ থাকে। এই কলাটা কিন্তু বাজারে বিক্রিও করে না বা কাস্টমারও ঠিক মতো নেয় না। তো দর্শক, এই পলিটা যদি আমরা এইভাবে পেছায় রাখি কলার গাছে বা কলার থড়ায় বা কলার ঝুঁকিতে, তা অবশ্যই বাদুর যখন আসবে কলার মুসা খাওয়ার জন্য আসবে বা মুসার যে ফলটা রস খাওয়ার জন্য আসবে, যে কোনো পাখি এবং বাদুর বেশিরভাগ এগুলো খাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, যখন আসবে তখন আইসা এখানে দেখবে যে একটা সাদা পলিথিন অথবা রঙিন পলিথিন, যে কোনো পলিথিন আপনি পেঁচাই দিতে পারেন। দেখবে যে এটা পলিথিন করা আছে, পরে আর বাদুর বা কোনো কলাটার আক্রমণ করতে পারবে না। দর্শক, কলার যে শরীরটা বা ছোলাটা আবরণটা, এটা অবশ্য খুব সূক্ষ্ম জিনিস। এটা যে কোনো পাখি এসে কিন্তু ওখানে পড়লে ওটা আঘাত পায়, মানে ছোলাটার মধ্যে আঘাত পায়। ছোলাটা আস্তে আস্তে কালো দাউদের মতো হয়ে যায়, বিশ্রী দেখা যায়। আর একটা বিষয় আছে যে কলাটা এখানে এইভাবে কলাটা যদি পলি দিয়ে রাখতে পারেন, তা কলাটার সাইজ হবে বড় বড় মোটা মোটা এবং কলাটা হবে ফ্রেশ। এই চামড়ায় কোনো আগাছা বা দাগ থাকবে না। তো দর্শক, আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে যে কলা গাছে ম্যাক্সিমাম আমরা ভুল করি। কলা আমরা যারা আবাদ করি বা আমরা যারা ফসল করি, যারা আমরা ক্ষেত করি বা কলার বাগান করি, তো ম্যাক্সিমাম ভুলগুলোই আমরা করি। সেটা হচ্ছে যে একটা কলা গাছে 10-12টা কলা গাছ থাকে। এত কলা গাছ তো রাখা যাবে না। সর্বোচ্চ 2টা কলার গাছ রাখতে হবে। একটা হচ্ছে যেটা হারভেস্ট করবেন বা কলা ধরবে সেটা, আবার দ্বিতীয় একটা কলা গাছ রাখতে পারবেন। এই 2টা সর্বোচ্চ কলা গাছ রাখতে পারবেন। এই কলা গাছের একটা যখন ফলন হবে ওটা কেটে কেটে দিবেন। কেটে দিবেন কিভাবে? একবারে গোড়ায়, একবারে মাঝামাঝি কেটবেন না, একবারে কলা গাছে একবারে গোড়ায় কেটে দিবেন। মাঝখানে কেটে পরে গোড়ায় গাছে গোড়ায় কেটে দিবেন, গোড়ায় দিয়ে মাটি দিয়ে দিবেন, মাটি দিয়ে ঢেকে দিবেন। আর একটা গাছ থাকবে, ওটা থেকে কলা হবে, আর একটা গাছ তার নোকা থাকবে। সর্বোপরি 2টা কলা গাছ থাকবে। যেমন এই কলা গাছগুলা, যেমন একটা কলা গাছ আছে, তার পাশাপাশি আরেকটা আছে। এটা যখন হারভেস্ট হবে
তার পাশাপাশি এটা কিন্তু বড় হওয়ার চিন্তা ভাবনা, বড় হয়ে যাবে, তখন দ্বিতীয় এটা হারভেস্ট হবে। তো দর্শক, এই যে কলার যে আবরণটা দেখতে পাচ্ছেন, এই যে কলার পাতাটা, এটা এটা একটা রোগ, এটা একটা রোগ। এটা অবশ্য নির্মূল করা যায়, ছত্রাকনাশক ওষুধ দিলে হবে। এমাগ্রিন কোম্পানির এমাজিনটা ব্যবহার করলেও অবশ্য সারবে। ওই একটা বিষয়। আর একটা বিষয় আছে যে এই এই সেম রোগটাই একটা কলা মধ্যে হয়। সেই কলাটার ওই রোগটা, ওই পলিথিন যদি পলি এইভাবে পেঁচা রাখেন, দেখো পলিটা যদি এইভাবে পেঁচা রাখেন, অবশ্যই এই কলার রোগটা থেকে মুক্ত হবে এবং ভালো থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে পলি বাঁধে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম, এই যেমন এই একটা কলার গাছ, এই কলার গাছ দ্বিতীয় মতো কলা গাছ কেটে দেওয়া হয়েছে। এটা অবশ্য উপরে কিন্তু মাটি মাটি দিতে হবে, মাটি দিয়ে রাখতে হবে, যাতে আহ, এই কলার এই মোচাটা বা বুড়াটা এইভাবে যেন না থাকে। একটা থাকতে হবে, একটার পরে আর একটা। এই যে দ্বিতীয় কলার চারা দেখেন, দেখতে পাচ্ছেন দ্বিতীয় কলার একটা চারা, এই যে ছোট কলার চারা। আমি বেশ কয়েকদিন আগে এই যে কতটি কলার চারা এখানে সারিবদ্ধভাবে গাড়ছি, 5 ফিট বাই 5 ফিট। এটা দূরত্ব আরো কম হয়েছে, আরো বেশি দেওয়া লাগতো। 8 ফিট সবচেয়ে বেস্ট। এবং আমি তো একটা কলা, দ্বিতীয় কলা, দুইটা কলা ছাড়া তৃতীয় কলা রাখবো না, সব কেটে ফেলবো। আর এই কলাটা গাছটা অবশ্য অনেক লম্বা, দেখতে পাচ্ছেন অনেক লম্বা। গাছটা কিন্তু ঝড়ে পড়ে গেছে, ঝড়ে পড়ে যায় কলাটা পড়ে গেছে। এই কলাটা আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফসলটা আমরা কিন্তু পাই নাই। এটা না পাওয়ার কারণে দেখতে পাচ্ছেন এই যে কত বড় কলা, এত বড় কলা, প্রায় 20 ফিট, 20 ফিটের মতো, 20 ফিটের মতো কলার গাছ, ওটাও কিন্তু ভেঙে পড়ার চিন্তা ভাবনা, সম্ভাবনা আছে। তো দর্শক, যে কোনো ফসল ফলার আগে চিন্তা ভাবনা করবেন যে ছায়া মুক্ত, ছায়া মুক্ত করবেন যে কোনো ফসল। যদি ছায়া মুক্ত করেন, অবশ্যই ছোট গাছে ফলন হওয়া সম্ভব, ফলন তরতাজা এবং ভালো সবল হওয়া সম্ভব। এই যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন কত বড় লম্বা হয়েছে, এত বড় লিচু গাছ লম্বা হওয়ার কথা না, এই বয়সে এত লিচু গাছের লম্বা হওয়ার কথা না। একমাত্র হচ্ছে পাশাপাশি দুইটা লিচু গাছ, আর দ্বিতীয় হচ্ছে ছায়া। এই আম গাছটা, এই আম গাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। এই আম গাছের একটা ছায়া, এই ছায়াটাকে, এই ছায়ার নিচে পড়ে যাওয়ার কারণে এই কলা গাছগুলো অনেক লম্বা হয়েছে। এটা যদি খোলামেলা আকাশ মুক্ত থাকতো বা খোলামেলা খোলা পরিবেশে থাকতো, তাহলে এত বড় লম্বা গাছ হইতো না। দর্শক, আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।